আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চিকেন নেক নিয়ে ষড়যন্ত্র না করে লাইনে আসো, সঠিক পথে চলো। শুক্রবার হলেই জুম্মার নামাজ শেষে এই গালমন্দ করা বন্ধ করে দাও। সঠিক পলিসি যেটা সেটাতে ফিরে আসো। তোমাদের এই ফাঁকা আওয়াজ, ফাঁকা বুলি, এগুলো যে বাংলাদেশের মানুষের জন্য ক্ষতিকর, এটা অন্ততপক্ষে উপলব্ধি করো। যত আওয়াজ দিচ্ছাও তত সীমান্তে মানুষ বিপদে পড়ছে। তুমি যত আওয়াজ দিচ্ছাও তত তুমি বিপদে পড়ছো, আমরা বিপদে পড়ছি, আমাদের বিপদ ঘনিয়ে আসছে। পুরো বিশ্বে আজ বিপদের মধ্যে আছে। এই বিপদের মধ্যে আমরা যাদের সাথে সম্পর্ক তৈরি করে আপনার সামনের দিকে আগানোর চেষ্টা করছি, তারা আমাদের গোদের উপর বিষ ফোড়া, তারা আমাদের মঙ্গল কখনো চায়নি। সুতরাং ভারতকে নিয়ে গালমন্দ বন্ধ করে ভারতের চিকেন নেক উড়াই দেবো, এ করবো তা করবো। কেউ করছে যে আক্রমণ করে দখল করে নেবো প্রবেশ করে, কেউ কয় আর একটা এশিয়া মহাদেশে নতুন রাষ্ট্র হবে। এসব বাদ দেন। এসব বাদ দিয়ে এই যে আপনার ত্রিপুরা এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা, যেখানে অবৈধ বাংলাদেশিরা রাতের অন্ধকারে ভারতবর্ষে কিছু পাচার করার চেষ্টা করেছিলেন এবং সেই পাচার করার সময় বিএসএফ প্রাথমিকভাবে তাদের নিষেধ করে, কিন্তু কোনো অবস্থাতেই তারা এই পাচার বন্ধ করতে রাজি হননি। এরপর বিএসএফ এখানে একটি ট্র্যাপ সৃষ্টি করে। তারা প্রাথমিকভাবে তাদেরকে আটকানোর চেষ্টা করেনি, অপেক্ষা করা হচ্ছিল যে তারা কখন ভারতের সীমান্তে পেরিয়ে ভারতে ঢুকবে, অর্থাৎ ত্রিপুরাতে ঢুকবে। এবং যখন তারা ত্রিপুরাতে ঢুকে যায় তখন বিএসএফ তাদেরকে কিন্তু ঘিরে ফেলে। এরপর গুলি চালানো হয় বিএসএফ এর পক্ষ থেকে। এতে 2 জন মারা যায় এবং 23 জন আশঙ্কাজনকভাবে হাসপাতালে ভর্তি ছিল। এখন দেখেন, এই যে আশঙ্কাজনকভাবে ভর্তি ছিল, কারা গেছে সেখানে বলেন আপনারা? ভদ্র মানুষ গেছে? এই 20 বছরের ছেলে কেন সীমান্ত পেরিয়ে ওই পাশে গেল? বাড়ি থেকে এসে একজনকে ডাকলে, দেখেন আমাদের দেশের এখন অধিকাংশ সীমান্তবর্তী এলাকার মানুষগুলো দরিদ্র হয়, এটা আপনারা জানেন। আর সীমান্তবর্তী অঞ্চলের মানুষ দরিদ্র সেহেতু এরা চোরাচালান কর্মকাণ্ড করতে অভ্যস্ত থাকে, কারণ অল্প পরিশ্রমে বেশি লাভ, একটু জীবনের ঝুঁকি বেশি। এরকমই তো কর্মকাণ্ড সে অঞ্চলে ঘটে থাকে। তো দেখেন, আজ আমি আপনি হুঙ্কার দিচ্ছি, হুঙ্কার দিয়ে কাকে আটকিয়েছেন বলেন? আপনি আপনি কাউকে আটকাতে পেরেছেন? আমি কাউকে আটকাতে পেরেছি? বরং এগুলো না করে আপনি যখনই বলবেন যে কিছু কিছু মাওলানা হুজুররা বলে একদম প্রকাশ্যে মিডিয়াতে এসে বলছে ও দেশে মুসলমানদের উপর নির্যাতন হলে এদেশের হিন্দুদের উপর নির্যাতন চলবে। যখনই একথা বলছেন তখন ওই দেশের মুসলমানদের উপর নির্যাতন বাড়বে না কমবে? এবং দেখেন আপনার দেশের সরকারের দৌড় কত দূর। আপনার দেশের সরকার, আমার দেশের সরকার আরেকটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে কি ইন্টারফেয়ার করতে পারে? তাই যদি হতো তাহলে 5ই আগস্ট 2024-এর পরে বাংলাদেশে যে সকল ঘটনা ঘটেছে, বিবৃতি দেওয়া আর হাইকমিশনারকে ডেকে আলাপ পড়া নিয়ে ছাড়া আর আলাপ পড়া ছাড়া আর কোনো কিছু করতে পেরেছে? পারে নাই। এখন আমি আপনি একের পর বলছি চিকেন নেকে করব, এই ভারতে ঢুকে ভারত দখল করে নেব, এ করব তা করব। আবার এদিকে আমার দেশের লোকেরা ওই দেশে চুরি করতে যাচ্ছে। যখন এই রকম ঘটনা ঘটছে তখন আমাদের কি বলার থাকে? এই যে আমি দেখলাম সালাউদ্দিন স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেবকে প্রশ্ন করা হলো, তিনি বলেন অভ্যন্তরীণ বিষয়, আমি কি করব? এবং আপনারা যে মুসলিম নির্যাতনের কথা বলছেন, মেইন স্ট্রিম যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলোতে এগুলো দেখা যাচ্ছে না। এবং কিছু কিছু মিডিয়া যেগুলো প্রচার করেছে সেগুলো তো ফ্যাক্ট চেকিং করে দেখা গিয়েছে ওগুলো ভুয়া খবর। যখন ওই ধরনের সিচুয়েশন আসবে আমরা তখন দেখব। আমাদের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়গুলো নজরদারি করেছে। তা বিষয়টা কি দাঁড়াইলো? আমি আপনি যে সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে চিৎকার চিল্লাফিল্লা করে
আর একজনের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আটকানোর জন্য আমরা যে চিল্লাফিল্লা করছি, কই চিন্ময় কৃষ্ণ দাস আজ হলো কত কত 1 বছরের বেশি হয়েছে জেলে। ভারত সরকার এত ক্ষমতাধর, এত পারমাণবিক শক্তিশালী রাষ্ট্র, কই তাকে বের করতে পেরেছে? তা আমি আপনি যদি চিল্লাচিল্লি করি, আমি আপনি যদি তাদেরকে ভয় দেখাই, তাহলে তো আমার দেশের লোকেদের আরও উইকেট ফেলে দেবে, এটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।